পলিটিক্স ইজ দ্য থার্ড ক্লাস গেম, হু প্লেড দ্য ফোর্থ ক্লাস পিপিল। গণতান্ত্রিক সিস্টেমের মধ্য দিয়ে একমাত্র জনগণের জন্য কাজ করা, জনগণের সেবা করার মাধ্যম হচ্ছে পলিটিক্স। প্রথমত আমার কংগ্রেস দল আমি করব না, দ্বিতীয় কমিউনিস্ট প্রশ্নই ওঠে না। 9 বছর বয়সে আমি সেই চিন্তাধারা নিয়েছিলাম যে আমি পলিটিক্সে যাব। আজকের দিনে তো অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, গুগল সার্চ করলে অনেক কিছু পাওয়া যায়, সেদিন এই ব্যবস্থাও ছিল না। আমি আজকের প্রজন্মকে এই কথাই বলবো যে রাজনীতি এটা হচ্ছে একটা পবিত্র স্থান। এই দুনিয়ার মধ্যে অসম্ভব বলতে কোনো কিছু নেই, সবটাই সম্ভব। আমি খুব একটা মানে রাজ পরিবারের ছেলে ছিলাম না, আমি বড় জমিদারের ছেলে আমি ছিলাম না, আমি সাধারণ একটা কৃষক পরিবারের ছেলে ছিলাম। সেই যুবা শক্তিকে এগিয়ে আসতে হবে, যেহেতু বিশ্বের মধ্যে একটা যুবা শক্তি ভারতবর্ষেই রয়েছে, যেখানে 65% বিলো 40। প্রত্যেকটা মানুষের ঘরে যদি সুখ শান্তি সমৃদ্ধি বাড়াতে হয় তাহলে উভয়ে মিলেই সেটা করতে হবে, জাতি উপজাতি মিলেই সেটা হবে। আমি পঞ্চায়েত সমিতিতে প্রতিদ্বন্দ্বিতা করেছি, আমি হেরেছি। আমি জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করেছি, আমি হেরেছি। বিধানসভাতে 2বার দাঁড়িয়ে আমি 2বারই হেরেছি, 2008 সাল, 2013 সাল। 2018তে আমি জয়ী হয়েছি, 2023 সালে আমি জয়ী হয়েছি। এই যে পরাজয়ের যে মালা, সেটা আমি অনেকবারই পড়েছি, সেখানে আমার কোনো অনুতাপ বা অনুশোচনা তার মধ্যে আমার নেই, কারণ সেটা আমি অভ্যস্ত রয়েছি। ছোটোবেলা থেকেই আমার সেই মানসিকতা ছিল যে আমি যেন মানুষের জন্য কিছু করতে পারি। এবং আমি একটা জিনিস সেই জানি যে আমাদের এই দেশ ভারতবর্ষ, এটা যারাই আমরা রয়েছি, আমরা কিন্তু অ্যাকচুয়ালি ভোগী নই, আমরা ভোগ করার জন্য আসিনি, আমরা কিন্তু যুগী মন্ত্রী হয়েছি আমি। তো আমার পক্ষে কোনো অসুবিধা হয়নি, কারণ মূল উদ্দেশ্য একটাই যে মানুষের জন্য কাজ করা। সংগঠনের আমাদের বিজেপির যে কাজ, সেটা হচ্ছে মানুষের কাজ, মানব সেবা। নমস্কার, হাল্লা বলের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সরিতা। আজকে আমাদের সঙ্গে মুখোমুখিতে রয়েছেন পাবিয়াছড়ার বিধায়ক ভগবান দাস। আপনাকে হাল্লা বলে অনেক স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আপনি 2021 থেকে 23 পর্যন্ত মন্ত্রিত্বের দায়িত্ব সামলেছেন, এখন বিধায়ক হিসেবে কাজ করছেন। আপনার কাজের যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা যদি আমাদের হাল্লা বলে দর্শক শ্রোতা বন্ধুদের সঙ্গে ভাগ করে নেন। আমি প্রথমেই হাল্লাবোল চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ জানাবো, এবং আপনাদের সবাইকে যারা হাল্লাবোল পরিবারে রয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি প্রথমেই বলবো, আপনার যে প্রশ্ন যেটা রয়েছে, যে অ্যাকচুয়ালি আমি রাজনীতিতে প্রায় 31 বছর হতে চললো, এবং বিজেপিতেই আমি কাজ করে আসছি একদম আমার শুরু থেকেই। তো সেই সুবাদে আমাদের দলের সর্বভারতীয় এবং রাজ্যের অনেকে যারা সিনিয়র লিডার, তাদের সঙ্গে সম্পর্ক হওয়ার আমার সৌভাগ্য হয়েছে, এবং তাদের সঙ্গে কাজ করারও আমার সৌভাগ্য হয়েছে। তো সেখান থেকে কিছু কিছু সংগঠনের বিষয় জানলাম, এবং সংগঠন করার যে পলিসি, সেগুলো আমি শিখলাম। তো সেই লম্বা সময় আমি বিরোধী পার্টিতেই ছিলাম, কারণ এ রাজ্যে বিজেপির তেমন একটা প্রভাব ছিল না। বিজেপির নামটাই অনেকেরই জানা ছিল না, বিশেষ করে গ্রামগঞ্জে, পাহাড়ে। আর যদিও অনেকের নাম জানতেন, তার সিম্বল কী ছিল অনেকেই জানতেন না। তো যাই হোক, তারপরেও একটা উদ্দেশ্য এবং একটা আদর্শ নিয়ে সেই পার্টিতে আমি কাজ শুরু করেছিলাম। এবং আমার মানে সেই বিজেপিতে কাজ করার সময়ে আমার মধ্যে সেই ধারণাটাও ছিল না যে আমার জীবদ্দশায় আমি বিজেপি সরকার ত্রিপুরা রাজ্যে দেখব, সেটা আমার ধারণার বাইরে ছিল। তো যাই হোক, আমি দেরিতে হলো এই সরকার আমি দেখেছি, এবং সবথেকে বড় বিষয় যেটা, সরকারের একজন প্রতিনিধিও আমি হতে পেরেছি, এবং পরবর্তী সময় আমি মন্ত্রী হতে পেরেছি। তার জন্য আমি প্রথমেই আমার দল এবং দলের সমস্ত নেতৃত্বকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো। দেখুন, সংগঠন এবং সরকার দুটি বিষয়, আলাদা বিষয়। মানে সংগঠন এবং প্রশাসনের যে আলাদা বিষয়, আমি সংগঠনে কাজ করেছি দীর্ঘ অনেক বছর, কিন্তু প্রশাসনে আমি কখনো পঞ্চায়েতের মেম্বারও ছিলাম না। তথাপিও আমি বিধায়ক হয়েছি, মন্ত্রী হয়েছি আমি। তো আমার পক্ষে কোনো অসুবিধা হয়নি, কারণ মূল উদ্দেশ্য একটাই যে মানুষের জন্য কাজ করা। সংগঠনের আমাদের বিজেপির যে কাজ, সেটা হচ্ছে মানুষের কাজ, মানব সেবা এবং মানব কল্যাণেই কাজ করা, এবং প্রত্যেকটা কাজের মধ্যেই আমাদের মানব সেবা রয়েছে সংগঠনের কাজের মধ্যে।
ঠিক আমাদের সরকারের যে কাজ রয়েছে সেটা মানুষের কল্যাণেই কাজ করা, এটা আপনারা জানেন, আমরা সবাই জানি যে বিধায়ক হোক, মন্ত্রী হোক বা যে কোনো জনপ্রতিনিধি হোক না কেন, সম্পূর্ণটাই মানে মানুষের জন্যে, সমাজের জন্যে, উন্নয়নের জন্যই কাজ করা। তো স্বাভাবিকভাবেই তার যে একটা সামান্যতম অভিজ্ঞতা সেটা আমার আগে থেকেই ছিল, যেহেতু আমাদের পার্টির বিচারধারারই সেই রকম ছিল। তো আমার কাছে কোনো অসুবিধা হয়নি। আমি দলের বহু দায়িত্ব পালন করেছি। প্রথম একটা গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক কমিটির সম্পাদক দায়িত্ব ছিল আমার যখন 1993 সালে। আর তারপর ধীরে 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 দলের অনেক অনেক দায়িত্ব আমি মানে আমার উপর এসেছে, দল আমাকে দিয়েছে এবং আমি সেটা নিষ্ঠা এবং সততার সঙ্গে করার চেষ্টা করেছি। আজকে আমি পার্টির রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছি। এই জায়গাতেও আমি চেষ্টা করছি কিভাবে। হ্যাঁ, সেটাও আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি এখন সাংগঠনিক পদেও আছেন, অন্যদিকে আপনি জনপ্রতিনিধিও রয়েছেন। তো দুটির মধ্যে কি আপনি সামঞ্জস্য করেন, নাকি দুটোকে আপনি আলাদা আলাদা মনে করেন? দেখুন, একটা বিষয় হচ্ছে সংগঠনের বিষয়টা একটু আলাদা হয়, আমি আগেই বলেছি প্রশাসনটা একটু আলাদা হয়। তো সংগঠনের যে বিষয়টা রয়েছে, সাংগঠনিক বিষয় সেখানে রয়েছে আমাদের দলের অনেক রণকৌশল সেখানে তৈরি হয়, নির্বাচন আসে, নির্বাচনে আমাদেরকে কীভাবে জিততে হবে, তার রণনীতি রণকৌশল কী হবে সেই বিষয় নিয়ে আমাদেরকে ভাবতে হয়। আর প্রশাসনিক যেটা রয়েছে, বিধায়ক হিসেবে আমি যেটা রয়েছি, আমি উন্নয়নমূলক বিষয় নিয়ে আমি ভাবছি যে আমার বিধানসভাতে কিভাবে আমি উন্নয়ন করতে পারি, মানুষের যে সুখ দুঃখ রয়েছে, মানুষের সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো মানুষ আমার কাছে নিয়ে আসেন, সেইগুলোকে কিভাবে সমাধান করা যায়, কতটুকু আমি সমাধান করতে পারি, সেটা একটা পার্ট, সেটা একটা বিষয়। তো স্বাভাবিক কারণেই যে দুটি বিষয়ের মধ্যে একটু পার্থক্য সেখানে রয়েছে, একটু তফাৎ রয়েছে দুটি বিষয়ের মধ্যেই, এটা নিঃসন্দেহে আমি বলতে পারি, কারণ দুটি ভিন্ন বিষয়। কারণ আচ্ছা। মানুষের জন্য জনপ্রতিনিধি হিসেবে কাজ করা একটা বিষয়, আর সংগঠন নিয়ে কাজ করা একটি বিষয়। তো আমার কাছে কোনোটাই অসুবিধা হচ্ছে না, আমি দুটোটাই চালিয়ে যাচ্ছি, মানুষের কল্যাণের জন্য কাজ করার চেষ্টা করে যাচ্ছি এবং করে যাচ্ছি, এবং সংগঠনের কাজ আমি যতটুকু সম্ভব আর সাধ্য অনুসারে সেই কাজটা আমি করে যাচ্ছি, তাতে কোনো অসুবিধা হচ্ছে না। আমি আগেই বলেছি যে আমার সাংগঠনিক যে একটা মিনিমাম যে অভিজ্ঞতাটা সেটা বহু বছরের আমার রয়েছে। প্রশাসনিক অভিজ্ঞতা যদিও না আমি বিরোধী দলে ছিলাম, কিন্তু সেদিনকার বিরোধী দলের যে সমস্ত মানে মানে জনগণ বিরোধী, মানে উন্নয়ন বিরোধী যে কাজ ছিল সেগুলোর প্রতিবাদ আমি করেছিলাম। স্বাভাবিক কারণেই সেই বিষয়ে আমার অনেকটাই ওয়াকিবহাল ছিলাম সেই বিষয় সম্পর্কে। তো সেটাকে কিভাবে ভালো করে করতে হয়, কিভাবে জনগণের পাশে থাকতে হয়, কিভাবে জনগণকে নিয়ে চলতে হয়, সেই অভিজ্ঞতাটা আমার আগে থেকেই রয়েছে, যার কারণে দুটোই আমার কাছে খুব একটা কঠিন আমি মনে করি না। মন্ত্রিত্ব এবং বিগত 1 বছরে বিধায়ক হিসাবে মানে পাবিয়াছড়া মানুষের জন্য আপনি কি কি পদক্ষেপ নিয়েছেন এ পর্যন্ত? দেখুন, এটা আপনার এই চ্যানেলের মধ্যে আমি এই কম সময়ে সেটা বলা সম্ভব হবে না। যদি আপনারা একবার আমার বিধানসভাতে ঘুরে আসেন, আমি বলবো আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা একবার আমার বিধানসভাতে আসুন, এসে গ্রামগুলোকে দেখে যান, বিশেষ করে আমাদের যে এডিসি এলাকা রয়েছে, জনজাতি এলাকা রয়েছে, সেই এলাকাগুলোতে আপনারা একবার ঘুরে আসুন, শহর ঘুরে আসুন, তাহলে সেই জবাব আপনারা পেয়ে যাবেন। এবং যদি পাবিয়াচড়া বিধানসভার আপামর জনগণ, প্রত্যেকটা শ্রেণীর জনগণকে যদি আপনারা জিজ্ঞেস করেন, ওনারাই বলবেন, সেটা আমি বলার প্রয়োজন থাকবে না সেখানে। আপনারা নিশ্চয় নিশ্চয় আপনারা সেখানে যাবেন, আমরা ওদেরকে আপনারা নিশ্চয়ই জিজ্ঞেস কোনো করুন। একদিন যাওয়া হবে আমাদের। পাবিয়াছড়া মানুষের সঙ্গে আমরা সরাসরি কথা বলবো। সাংগঠনিক পদের দায়িত্বের মধ্যে আপনি পাবিয়াছড়ার মানুষের সঙ্গে জনসংযোগ করেন, এই যে মানুষের প্রত্যাশা পূরণে আপনি মানে নিজেকে কিভাবে মূল্যায়ন করেন? দেখুন, আমি ছোটবেলা থেকেই আমার সেই মানসিকতা ছিল যে আমি যেন মানুষের জন্য কিছু করতে পারি, এবং আমি একটা জিনিসেই জানি যে আমাদের এই দেশ ভারতবর্ষ, এটা যারাই আমরা রয়েছি, আমরা কিন্তু অ্যাকচুয়ালি ভোগী নই, আমরা ভোগ করার জন্য আসিনি, আমরা কিন্তু যোগী, যেটা আমরা বলতে পারি, তার পরম্পরাগত ইতিহাস রয়েছে আমাদের দেশের মধ্যে। তো সেই ধরনের কিছু বই আমি কালেকশন করেছিলাম, সেগুলো আমি পড়েছিলাম, সেখান থেকে আমার মানসিক একটা পরিবর্তন এসেছিলো আমার, আর সেই কারণে আমার রাজনীতিতে আসা। তো আমি বরাবরের মতোই চাই যে মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করার জন্যে, মানুষ কিভাবে সুখে থাকবে, মানুষকে কতটুকু আমি দিতে পারি। কারণ আমি এই সমাজ থেকে অনেক কিছু পেয়েছি। আমি যেটা মনে করি যে আমি আজকে এখানে কথা বলছি আপনাদের এই চ্যানেলের মধ্যে, সেটাও সমাজ থেকে আমি পেয়েছি।
আমি এত বড় হয়েছি, আজকে আমার এত বয়স হয়েছে, সেই এত বড় হওয়ার পেছনে সমাজের অনেক অবদান রয়েছে, প্রকৃতির অনেক অবদান রয়েছে। প্রকৃতি থেকে যেমন নিচ্ছি, সমাজ থেকে আমি নিচ্ছি, সমাজ আমাকে দিয়েছে। তো আমি মনে করি যে যেহেতু সমাজ আমাকে দিয়েছে, সমাজ থেকে আমি নিয়েছি, তো আমারও একটা নৈতিক কর্তব্য এবং দায়িত্ব রয়েছে যে সমাজকে কিছু দেওয়ার, সেটা আমি মনে করি। তো যদি আমি সেটা না করি, তাহলে আমি সমাজ থেকে শুধু নিলাম, বরাবর আমি সমাজ থেকে নিলাম, সমাজ আমাকে দিল, আর আমি সমাজকে কিছু দিলাম না, সমাজের মানুষের জন্য কিছু করলাম না, সেটা স্বার্থপরতা আমি মনে করি। যার কারণেই এই মানসিকতা থেকেই যে সমাজের কাজের জন্য আমি রাজনীতিতে এসেছি, এবং আমি সব সময়ে মানুষের জন্য কাজ করতে আগ্রহী, এবং সেটা আমার খুবই ভালো লাগে। আমি যদি কোনো কারোর জন্য কিছু করতে পারি, আমি সেটা আমার একটা সফলতা মনে হয়, আমি একটা আত্মতৃপ্তি সেখানে আমার আসে, একটা সন্তুষ্টি সেখানে আমার আসে আমি মনে করি, এবং রোজ দিন সেটা করার আমি চেষ্টা করি। আপনি বহুদিন ধরে আরএসএস করছেন, বিজেপি করছেন, হ্যাঁ, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও বহু বছর ধরে আপনি করছেন। একদম। তখন কিন্তু আপনার দল ক্ষমতায় ছিল না। তখনকার যে প্রেক্ষাপট আর আজকের যে প্রেক্ষাপট, এটার মধ্যে নিশ্চয়ই পার্থক্য রয়েছে। হ্যাঁ, একদম এই দুটিকে আপনি কিভাবে দেখছেন? সত্যি, এটা একটা খুব ভালো আপনি প্রশ্ন করেছেন। যে আমি যখন এই নির্বাচনে পঞ্চায়েতের মেম্বার, মানে ওয়ার্ড মেম্বারে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি, আমি হেরেছি। আমি পঞ্চায়েত সমিতিতে প্রতিদ্বন্দ্বিতা করেছি, আমি হেরেছি। আমি জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করেছি, আমি হেরেছি। বিধানসভাতে দুইবার দাঁড়িয়ে আমি দুবারই হেরেছি, 2008 সাল, 2013 সাল। 2018-তে আমি জয়ী হয়েছি, 2023 সালে আমি জয়ী হয়েছি। এই যে পরাজয়ের যে মালা, সেটা আমি অনেকবারই পড়েছি। সেখানে আমার কোনো অনুতাপ বা অনুশোচনা তার মধ্যে আমার নেই, কারণ সেটা আমি অভ্যস্ত রয়েছি। তো সেদিনও আমার মধ্যে কোনো হতাশা আসেনি, কোনো ধরনের কোনো হতাশা আসেনি। আমি খুব শান্তিতে এবং তৃপ্তির সঙ্গে আমি সংগঠনের কাজ করেছিলাম। আজকে আমাদের সংগঠন বিশাল বড় সংগঠন, সারা ভারতবর্ষে আমাদের ত্রিপুরার যে একটা বড় সংগঠন হয়ে গিয়েছে। সমাজের প্রত্যেকটা শ্রেণীর মধ্যে আমরা পৌঁছে গিয়েছি, প্রত্যেকটা শ্রেণীর মধ্যে আমাদের সংগঠন রয়েছে। এক কথায় যদি আমরা বলি যে আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সংগঠন সেটা সর্বস্পর্শী এবং সর্বব্যাপী হয়ে গিয়েছে। সর্বব্যাপী মানে সবার মধ্যে সংগঠন পৌঁছে গিয়েছে, সর্বস্পর্শী সমাজের প্রত্যেকটা শ্রেণী জাতি গোষ্ঠীর মধ্যে আমাদের সংগঠন পৌঁছে গিয়েছে। সত্যি সেটা আজকে আমার কাছে একটা মানে এত আনন্দ লাগছে, সেটা আমার মধ্যে ভালো বলার মতো সেই ভাষা আমার মধ্যে নেই। এত আনন্দ লাগছে যে সেই শূন্য থেকে আমি বিজেপিকে দেখেছি ত্রিপুরা রাজ্যের মধ্যে, আর শূন্য থেকে আজকে এটা সমুদ্র হয়ে গিয়েছে। স্বাভাবিক কারণেই আমার মধ্যে একটা আলাদা আনন্দ, আলাদা সন্তুষ্টি, আলাদা উদ্যম আমার মধ্যে স্বাভাবিকভাবেই সেটা রয়েছে, সেটা অস্বীকার করার মতো কিছু নেই। এবার একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, যে মথা সদ্য লোকসভা মানে নির্বাচনের আগেই সরকারে সামিল হয়েছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? কারণ আপনি বহুদিন ধরে সংগঠন করছেন, আপনি মানে বহুদিন ধরে এই কাজটা করছেন যেহেতু, তাহলে এই যে মথার সামিল হওয়াটাকে আপনি কি মনে করছেন? আমি প্রথমেই তার জন্য আমাদের রাজ্যের, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো। আমি আমাদের মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত ভাই শাহকে আমি ধন্যবাদ জানাবো, নমন জানাবো। আমি আমাদের সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টির সভাপতি শ্রী নাড্ডাজিকে আমি ধন্যবাদ জানাবো, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, আমাদের রাজ্যের সভাপতিকে আমি ধন্যবাদ জানাবো। কেননা দেখুন, একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে ত্রিপুরা রাজ্যের মানুষ দুটি মেরুতে বিভক্ত, দুটি ভাগে রয়েছে, জাতি উপজাতি, জাতি জনজাতি। মানে এই সংখ্যাটাই বেশি রয়েছে। হ্যাঁ, জনজাতিদের মধ্যে অনেক কমিউনিটি রয়েছে, 19টা কমিউনিটি রয়েছে। ঠিক বাঙালিদের মধ্যে অনেক রয়েছে, এখানে মণিপুরি রয়েছে, বিভিন্ন সমাজ সম্প্রদায়ের লোক এখানে রয়েছে। সংখ্যালঘু আমাদের যারা ধর্মীয় সংখ্যালঘু, যারা মুসলমান রয়েছে, খ্রিস্টান রয়েছে, বৌদ্ধিস্ট রয়েছে, সবাই রয়েছে এখানে। এই সবাইকে নিয়েই কিন্তু আমাদের এই রাজ্যটাই পার্বতী ত্রিপুরা রাজ্য। যদি কেউ মনে করে যে এডিসিকে বাদ দিয়ে আমাদের রাজ্যের এই বৃহৎ অংশ, এই জনজাতিকে বাদ দিয়ে ত্রিপুরার উন্নয়ন, সেটা মানে আমি মনে করি একটা বালকসুলভ চিন্তাধারা ছাড়া আর কিছু হবে না। এই রাজ্যকে সবাইকে নিয়েই কাজ করতে হবে, তবে উন্নয়ন হবে। আর যদি কেউ মনে করে যে না, আমরাই ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাব, বাঙালিকে ছেড়ে আমরা ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাব, ত্রিপুরাকে আমরা উন্নয়ন করব, ত্রিপুরাকে আমরা আরও সুন্দর করে সাজাবো, সেটাও কিন্তু ভুল ধারণা হবে। কারণ যদি ত্রিপুরাকে উন্নয়ন করতে হয়, ত্রিপুরার প্রত্যেকটা মানুষকে যদি রোজগার দিতে হয়, ত্রিপুরা প্রত্যেকটা মানুষের ঘরে যদি সুখ শান্তি সমৃদ্ধি বাড়াতে হয়,
তাহলে উভয়ে মিলেই সেটা করতে হবে, জাতি উপজাতি মিলেই সেটা হবে, কাউকে বাদ দিয়ে হবে না, কাউকে ছেড়ে হবে না। তার জন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ, সবাই এবং সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস, সবার প্রয়াসে সেটা সম্ভব হবে। তো আমাদের রাজ্যে একটা বড় অংশ যারা জনজাতি রয়েছে তাদেরকে বাদ দিয়ে হবে না, বড় অংশ একটা বাঙালি সমাজ রয়েছে তাদেরকেও বাদ দিয়ে হবে না ত্রিপুরার উন্নয়ন। অতএব সেই দিক দিয়ে বিচার যদি করা হয়, যেহেতু আমাকে সেই বিষয়টা বলেছেন, আমি এইভাবেই বলবো যে ত্রিপুরার উন্নয়নটাই আমরা সকলেই চাই। এ রাজ্যের যারা জনজাতি রয়েছেন ওনারাও ত্রিপুরা রাজ্যের উন্নয়ন চান, জনজাতির উন্নয়ন চান, এডিসির উন্নয়ন চান। বাঙালি যারা রয়েছেন ওনারাও বাঙালিদের উন্নয়ন চান, গ্রামের উন্নয়ন বিকাশ চান, শহরের বিকাশ চান, নিজের সন্তানদের মাথা উঁচু করে দাঁড়া করাবার জন্য ওনারা চান, ওদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য ওনারা চান, সবাই আমরা চাই সেটা। তো সেই জায়গাতে আমাদের যে উভয়ের চাওয়াটা যদি একই হয় তাহলে উভয় মিলেই আমাদেরকে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হবে, একে অন্যের হাত ধরে কাঁধে কাঁধ ধরে আমাদের সেই কাজ করতে হবে। তো সেই দিক দিয়া যে আজকে পাহাড়কে যদি আমরা এই উন্নয়নে সামিল না করি তাহলে এটা সম্ভব হবে না। তো আমার বিশ্বাস আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি অমিত ভাই শাহজি, নাড্ডাজি, ওনারা যে চিন্তা ভাবনা করেছেন ত্রিপুরা উন্নয়নের জন্যে, যে সবাই মিলেই করতে হবে, তার জন্যই এদেরকে আজকে সরকারে আনা হয়েছে। আগামী দিনে উন্নয়নের অংশীদারি ভাগীদারি ওনারা হবেন এবং সবাইকে নেবে। এইভাবে সামাজিক ভাগাভাগি করে কোনো দিন হবে না। একটা বিষয়ে আমি বলছি আপনাকে, দেখুন প্রথমেই আমাদের কি করতে হবে, আমরা কি চাই যে উন্নয়ন যদি করতে হয় তাহলে প্রথমেই আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকতে হবে। সম্পর্ক মিন্স মানে সম্প্রীতি, যেটা আমরা মনে করি যে সম্প্রীতি আমাদের আনতে হবে। আর সম্প্রীতি যেখানে থাকবে, সমস্ত জাতিগোষ্ঠীর মধ্যে সমস্ত সম্প্রদায়ের প্রতি যখন একটা সম্প্রীতি থাকবে, স্বাভাবিক কারণে সেখানে একটা শান্তির প্রতিষ্ঠা হবে। শান্তি অবশ্যই সেখানে থাকবে, সেটা অস্বীকার করার মতো কোনো স্থান নেই, কোনো জায়গা নেই, কোনো ভাষা নেই। সম্প্রীতির সঙ্গে সঙ্গে কিন্তু শান্তি সেখানে থাকবে। আর যদি আমরা এটা বিশ্বাস করি তাহলে শান্তি যেখানে থাকবে 100% সেখানে উন্নতি হবেই হবে, এটা কেউ আটকাতে পারবে না। পৃথিবীর মধ্যে এমন কোনো শক্তি নেই সেটাকে রুখার, পৃথিবীর মধ্যে কোনো শক্তি নেই সেটাকে আটকে রাখার। তো সম্প্রীতি আমাদের আনতে হবে, আর সম্প্রীতি যখন আসবে তখন শান্তি আসবে, আর শান্তি যখন আসবে উন্নতি অবশ্যই হবে সেখানে। সুতরাং জাতি জনজাতির মধ্যে সম্প্রীতি আনার একটা যে প্রয়াস, একটা মাধ্যম, আমি মনে করি যে গেল 2-3 দিন আগে যা ঘটেছে সেটা এরই একটা বড় উদাহরণ বা এরই একটা প্রয়াস। সামনে লোকসভা নির্বাচন, আমরা দেখেছি যে পশ্চিম ত্রিপুরা আসনের জন্য প্রার্থী মনোনীত হয়ে গেছে। তো পূর্ব ত্রিপুরা আসনে কি হবে বলে আপনার মনে হয়? দেখুন এগুলা আমাদের পার্লামেন্টারি বোর্ড রয়েছেন, আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব রয়েছেন, সেটা ওনাদের বিষয়। আমাদের মোদিজি রয়েছেন, নাড্ডাজি রয়েছেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন, আমাদের রাজ্য সভাপতি রয়েছেন। আমি সাধারণ একজন কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির, সেদিনও ছিলাম, আজকেও একজন সামান্য কর্মী হিসেবে দলে কাজ করে যাচ্ছি। এত বড় বিষয় নিয়ে ভাববার মানে যোগ্যতা আমার মধ্যে নেই, বা আমি সেই জায়গা তো নেই। অতএব এটা ওনারাই দেখবেন পূর্ব ত্রিপুরা আসন নিয়ে। কিন্তু আমরা নিশ্চিত হয়ে গিয়েছি আমাদের পশ্চিম ত্রিপুরা আসন, যেটা ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী সহ পার্লামেন্টারি বোর্ড আমাদের বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত করেছেন শ্রী বিপ্লব কুমার দেব, যিনি বর্তমান রাজ্যসভার সাংসদ রয়েছেন এবং এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। এটা কনফার্ম হয়ে গিয়েছে। বাকি পূর্ব ত্রিপুরা নিয়ে ভাববার মতো, বলার মতো কোনো কিছু আমার মধ্যে নেই, সেটা আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বে দেখবেন। এখন আমি আরেকটা বিষয় জানতে চাইবো যে আপনি জনপ্রতিনিধি হওয়ার পাশাপাশি যেহেতু আপনি সংগঠকও, তো সামনের লোকসভা নির্বাচনের প্রস্তুতি কেমন চলছে? আমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই, কোনো কমি নেই। আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছি এবং প্রস্তুত আছি। যে কোনো সময় নির্বাচন কমিশনার নির্বাচন ঘোষণা করুক, আমরা তার জন্য প্রস্তুত রয়েছি। আর শুধু প্রস্তুতি নয়, আমরা আমাদের এই 2টি আসন আমরা বিপুল ভোটে জয়লাভ করব। মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে আপকি বাহার 400 পার, 400 পার হবে, তার মধ্যে ত্রিপুরার 2 থাকবে 400-র মধ্যে। আমাদের রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি বলেছেন যে আমাদের 2টি আসন বেশি ভোটে জেতা, তাতে আমি বিশ্বাসী নই, যে বেশি ভোটে আমরা জিতব এটাই যথেষ্ট নয়। উনি বলেছেন ত্রিপুরা রাজ্যে 7টি বিধানসভা, 2টি লোকসভা আসন রয়েছে।
তার মধ্যে রয়েছে আমাদের 3,349টি পোলিং বুথ রয়েছে। মাননীয় রাজ্য সভাপতি বলেছেন যে 3,349টি বুথেই আমাদের জয় করতে হবে এবং আমরা করবই, সেটা এটা নিশ্চিত, এখানে কোনো সন্দেহ নেই। এবার আমরা অন্য প্রসঙ্গে যাচ্ছি। আপনি বহুদিন ধরে মানে সক্রিয় রাজনীতি করছেন, বহু পরাজয়ের পর বিজয়ী হয়েছেন, আপনি আমাদেরকে বলেছেন। তো আপনার দীর্ঘদিনের এই লড়াই সংগ্রাম, আপনি ধৈর্যের সঙ্গে লড়াই করে গেছেন, বিজয়ী হয়েছেন। যারা তরুণ প্রজন্ম, যারা রাজনীতিতে অংশগ্রহণ করতে চাইছেন, সক্রিয় রাজনীতিতে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখুন, একসময় আমরা যেটা ভাবতাম বা যেটা শুনছিলাম, বা একজন দার্শনিক বলেছিলেন যে পলিটিক্স ইজ দ্য থার্ড ক্লাস গেম, হু প্লেড দ্য ফোর্থ ক্লাস পিপিল। হ্যাঁ, কিন্তু ঘটনাটা হচ্ছে কি, আসলে এটা না। আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী, ভবিষ্যৎ দ্রষ্টা প্রধানমন্ত্রী, বর্তমান যোগ পুরুষোত্তম নরেন্দ্র ভাই মোদীজি, উনি সেই চিত্রটাকে বা সেটাকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছেন। আজকে রাজনীতি, এই যে মঞ্চটা, রাজনীতির যে জায়গাটা, সেটা একটা পবিত্র জায়গা। কারণ জনসেবা, জনকল্যাণ হিতে কাজ করা সবার পক্ষে সেটা সম্ভব হয় না। গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিক সিস্টেমের মধ্য দিয়ে একমাত্র জনগণের জন্য কাজ করা, জনগণের সেবা করার মাধ্যম হচ্ছে পলিটিক্স। রাজনীতিটাই হচ্ছে একমাত্র মাধ্যম। তো স্বাভাবিক কারণেই এই রাজনীতিটা, এটা কোনো অবস্থাতেই এটা থার্ড ক্লাস গেম হতে পারে না এবং ফোর্থ ক্লাস লোকে সেটা খেলতে পারে না। রাজনীতি হচ্ছে একটা পবিত্র জায়গা এবং পবিত্র গেম, আমি যদি মনে করি, বা এটাই বাস্তব। তো সেই জায়গাতে অনেকেই তার প্রতি অনীহা প্রকাশ করেন, অনিচ্ছা প্রকাশ করেন। আমি একটু আমার বিষয়টা যদি বলি, আমি কীভাবে এসেছিলাম। যেহেতু আপনার প্রশ্নটা রয়েছে যে বর্তমান যুব সমাজ, বর্তমান প্রজন্মকে আমি কি বলবো সেই বিষয়ে, তো এটার একটা উদাহরণ আমাকে দিয়ে আমি বলার চেষ্টা করছি। আমার রাজনীতিতে কখনো কোনো এইম ছিল না, মানে ছোটোবেলায় কোনো এইম ছিল না, কিন্তু কোনো না কোনো একটা কারণে একটা সময় আমার সেই স্বপ্ন আমার মধ্যে এসেছে যে আমি রাজনীতি করব, আমি রাজনীতিতে এসে মানুষের জন্য কিছু করতে চাই। তখন আমার বয়সটা ছিল মাত্র 9 বছর বয়স। 9 বছর বয়সে আমি সেই চিন্তাধারা নিয়েছিলাম যে আমি পলিটিক্সে যাব। এইবার যখন আমার 18 বছর হওয়ার প্রাক মুহূর্তে, মানে একটু আগে, 18 বছর হওয়ার একটু, আমার 17 বছর রানিং চলছে। 1993-তে ফার্স্ট আমার 18 বছর পূর্ণ হয়েছে। তো সেই 17 বছর বয়সেই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি কোন পার্টিতে কাজ করব। কারণ ত্রিপুরা রাজ্যে তখন মানে প্রধান দুটি দল ছিল, যেটা একটা কংগ্রেস দল এবং কমিউনিস্ট পার্টি। তো প্রথমত আমার কংগ্রেস দল আমি করব না, দ্বিতীয় কমিউনিস্ট প্রশ্নই ওঠে না। তো আমি তৃতীয় দলটা কোনটা রয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে, তো আমি সেটা ভাবতে শুরু করলাম। আজকের দিনে তো অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, গুগল সার্চ করলে অনেক কিছু পাওয়া যায়, সেদিন এই ব্যবস্থাও ছিল না। তো আমি ছোট একটা একটা ছোট চটি বই পেয়েছিলাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী নিয়ে, এবং সেই বইটা আমি পড়েছিলাম। পড়ার পর সেখান থেকে আমি দেখলাম যে ভারতবর্ষকে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায়, ভারতবর্ষের সংস্কৃতিকে যদি ধরে রাখতে হয়, ভারতবর্ষের অর্থনীতিকে যদি মজবুত করতে হয়, তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে কথাগুলি উনি বলেছেন, উনি যে বক্তব্য সেখানে রেখেছেন, সেটাই একমাত্র রাস্তা, সেটাই একমাত্র পথ। তখন সঙ্গে সঙ্গে আমি মানসিকভাবে প্রস্তুত হয়ে গেলাম এবং আমি সিদ্ধান্ত নিলাম যে বিজেপি আমি করব। সেই 1993 সালের, যদিও 1992 সালের ডিসেম্বর মাসটা সেদিন ছিল, আমি ডিসেম্বর লাস্ট মাস, তার জন্য আমি 1993 বলি। আমি সেই দিনই সিদ্ধান্ত নিয়েছি যে না, আমি বিজেপি করব এবং এটা রাষ্ট্রবাদী দল এবং আমাদের দেশের উন্নয়নের জন্যে বা দেশের যে সংস্কৃতি সেটাকে ধরে রাখার জন্য কাজ করছে। তো আমার রাজনীতিতে সেই দিনেই আমার আসা, এইভাবেই বিজেপিতে আসা। আমি আজকের প্রজন্মকে এই কথাই বলবো যে রাজনীতি এটা হচ্ছে একটা পবিত্র স্থান। আমরা অনেকেই মনে করি যে আমার পক্ষে সেটা সম্ভব হবে না, আমার পক্ষে এটা হবে না, অসম্ভবের কোনো কিছু নাই। এই দুনিয়ার মধ্যে অসম্ভব বলতে কোনো কিছু নেই, সবটাই সম্ভব। আমি খুব একটা মানে রাজ পরিবারের ছেলে ছিলাম না, আমি বড় জমিদারের ছেলে আমি ছিলাম না, আমি সাধারণ একটা কৃষক পরিবারের ছেলে ছিলাম। তো সেই জায়গা থেকে উঠে এসে আজকে আমার দল,
আমাকে মন্ত্রী বানিয়েছে, আমাকে বিধায়ক বানিয়েছে, পার্টির সাধারণ সম্পাদক বানিয়েছে। এর আগে অনেক দায়িত্ব আমি, অনেক বড় বড় দায়িত্ব আমি এর আগেও পালন করেছি। তো এটা সম্ভব হয় বিজেপিতে, রাজনীতিতে এটা সম্ভব হয়। তো আমি বলবো যে আজকের যারা রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীজি যেইভাবে চাইছেন যে ভারতবর্ষটাকে বিকশিত ভারত 2047 সালের মধ্যে একটা বিকশিত ভারত নির্মাণের এবং বিকশিত ভারত গঠন করার স্বপ্ন উনি দেখেছেন। এটা তখনই সম্ভব হবে আজকের যারা যুবা রয়েছে, ইয়ং এনার্জি যারা রয়েছে, তারা যদি এগিয়ে না আসে তাহলে এটা কঠিন হবে। সেই যুবা শক্তিকে এগিয়ে আসতে হবে। যেহেতু বিশ্বের মধ্যে একটা যুবা শক্তি ভারতবর্ষেই রয়েছে, যেখানে 65% বিলো 40 ইয়ার্স রয়েছে আমাদের ভারতবর্ষে, একমাত্র দেশ যেটা ভারতবর্ষে। তো স্বাভাবিকভাবে এই যে একটা বড় শক্তি, যুব শক্তি, সেই ইয়ং এনার্জি, সেই ইয়ং এনার্জি যে বিকশিত ভারত যদি আমাদের করতে হয়, সেই যুব শক্তিকে এগিয়ে আসতে হবে। তার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছেন যে ভারতবর্ষের মধ্যে আমার কাছে 4টি জাত রয়েছে। একটি হচ্ছে যুবা, একটি জাত হচ্ছে মহিলা, আরেকটি জাত হচ্ছে কৃষক, আরেকটি জাত হচ্ছে যারা গরিব অন্তিম ব্যক্তি যারা রয়েছে, তাদেরকে 4টি জাতে বিভক্ত করেছেন। এই 4টি জাতের মধ্যে একটা বড় যেটা সংখ্যা রয়েছে, যেটা হচ্ছে যুবা শক্তি, যুবক রয়েছে। আজকের যারা নতুন প্রজন্ম, আগামী দিনের যারা ভবিষ্যৎ রয়েছে, তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে সবাইকে এগিয়ে আসতে হবে মাননীয় প্রধানমন্ত্রীজির সেই বিকশিত ভারত গঠন করার জন্য, এবং সেই পবিত্র স্থান, সেই বিজেপি রাজনীতি, সেই পবিত্র স্থানে এসে নিজেকে সমাজের মধ্যে বিলিয়ে দেওয়া এবং সমাজের জন্য কিছু করা, আমি সেই আহ্বান রাখবো যুবাদের প্রতি। অসংখ্য ধন্যবাদ ভগবানবাবু আপনাকে। আজকের মতো আমাদের হাল্লা বলের মুখোমুখি অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনার সঙ্গে থাকবেন হাল্লা বল।